নমস্কার, আমি সৌমেন। শুরু করছি নিউজ পোল এডিটস। আর আজকে নিউজ পোল এডিটসের বিষয় অবশ্যই নেপাল। গত কয়েকদিন ধরে নেপালে যা চলছে, যে ঘটনা পরম্পরা আমরা দেখলাম, বিশ্ববাসী দেখলো, তারপরে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠছে। নেপালের ঘটনার নেপথ্যে কে বা কারা? যদি আরো একটু খুলে বলা যায়, নেপালে কারা কলকাঠি নাড়ল, এটাই কিন্তু এখন চর্চিত বিষয়। কেননা সেপ্টেম্বর মাসের যে বিক্ষোভ, যে বিপ্লব, যে অভ্যুত্থান, যাই বলুন না কেন, যেটা দেখলো মানুষ, অনেকগুলো ঘটনাকে একদম মনে করিয়ে দিল। আর সেই ঘটনাগুলো কি কি? বাংলাদেশের ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ঘটনা পরম্পরা এক, বিক্ষোভ, লাগাতার বিক্ষোভ, শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী সেনার হেলিকপ্টারে দেশ ছাড়লেন। এখানেও কিন্তু একই ঘটনা দেখা গেল। প্রতিবাদ বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল, নেতা মন্ত্রী শান্ত্রীদের ঘর ভাঙচুর হলো, আর আজ গিয়ে পড়ল পার্লামেন্ট ভবন চত্বর। রেহাই পেলেন না প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘরণী, তাকেও কিন্তু জনরোষের পুড়ে মরতে হলো। এবং যথারীতি নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করে কেপি ওলি শর্মা দেশ ছাড়লেন। একই রকম অভিজ্ঞতা হয়েছিল শ্রীলঙ্কার ক্ষেত্রেও। রাতারাতি জনবিক্ষোভ আছড়ে পড়েছিল কলম্বোর রাস্তায়। নেতা মন্ত্রীদের একেবারে বেআব্রু করে জনগণ রাস্তায় পিটিয়ে ফেলে মেরেছে, সেই ছবিও দেখেছে বিশ্ববাসী। আর এইখানেই যখন একের পর এক ভারতের প্রতিবেশী দেশগুলোতে এই রকম করে সরকার পড়ে যাচ্ছে, ঠিক তখন কিন্তু একটা চক্রান্তের গন্ধ পেয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আলোচনা শুরুতেই বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ এই বিষয়ে কি বলেছেন, শুনুন তার বক্তব্য। আমাদের ভারতের আশেপাশে দেশগুলো বহু দেশই দেখা যাচ্ছে একটা উত্তেজনা তৈরি হচ্ছে, বিশেষ করে সরকার পরিবর্তনের জন্য একটা চক্রান্ত চলছে। আমরা জানি না নেপালে একজাক্ট কী হচ্ছে, কারণ ওখানে বিভিন্ন মতের লোকেরা পরস্পর বিরোধী স্টেটমেন্ট এবং কাজ করছেন। সেখানেও বাংলাদেশের মতো পার্লামেন্ট পড়ানো হচ্ছে, ব্যাংক পড়ানো হচ্ছে, হোটেল পড়ানো হচ্ছে। তো খালি আন্দোলন নয়, এর মধ্যে অন্য শক্তিও থাকতে পারে। শুনলেন দিলীপ বাবুর বক্তব্য। আসলে নেপালের ঘটনা পরম্পরা যেদিকে যাচ্ছে, সেদিকে তাকিয়ে দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের দুটো লাইন। বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। একদম সুনিপুণ ভাবে স্ক্রিপ্ট লেখা হয়েছিল। কি হয়নি সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এসো তবে আজ বিদ্রোহ করি যেন একদম সুকান্ত ভট্টাচার্যের এই দুটো লাইনের সঙ্গে মিলে গেল। তো এই যে নেপাল কাণ্ডে কলকাঠিটা নাড়ল কে, নেপথ্যে কে বা কারা, এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু এটা প্রকাশ্যে আসবে। বাংলাদেশের ঘটনা যেমন প্রকাশ্যে হাটে হাড়ি ভেঙে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মোহাম্মদ ইউনূস কাদের সাপোর্টে বাংলাদেশের মসনদে বসেছেন, সেটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে নেপালেও কি সেই তারাই রয়েছে? এই ঘটনার কোনো নেই, এখনো ব্যাক টু ব্যাক ক্যালকুলেশন নেই। কিন্তু জিও পলিটিক্যাল সিচুয়েশনে, ডিপ্লোমেসিতে এই ঘটনাগুলো কিন্তু এসেই যাচ্ছে। কিন্তু আমরা যদি নেপালের
ঘটনা পরম্পরাকে একটু তুলে ধরি, তাহলে দর্শকরা সহজেই কিন্তু দুয়ে দুয়ে 4 করতে পারবে। দেখুন, নেপালের এই ঘটনাকে যদি আমরা 3টে ভাগে ভাগ করি, একটা হচ্ছে 240 বছরের রাজতন্ত্রের ইতিহাস, তারপর হচ্ছে 2006 থেকে 2008-এর অস্থির নেপালের ইতিহাস, আর 2008 থেকে 2025-এর ইতিহাস, 17 বছরের ইতিহাস। 3টে রিজিমকে যদি আপনারা পাশাপাশি রাখেন, তাহলেই কিন্তু দুয়ে দিয়ে 4 হয়ে যাবে অঙ্কটা। দেখুন, 240 বছরের রাজত্বকালে নেপাল কিন্তু একটা স্টেবল সুশাসন বলুন বা শাসন ব্যবস্থা বলুন, সে দেশের মানুষকে উপহার দিয়েছে। গন্ডগোলটা আসলো কোথা থেকে? 2006 থেকে 2008-এর মধ্যে নেপালের বিভিন্ন পকেট চলে গিয়েছিল কমিউনিস্টদের দখলে। শুরু হলো রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন। নেপালের মানুষ রাজতন্ত্র থেকে মুক্তি চেয়েছিলেন এবং তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। অতএব 2006 আর 2008 এই যে সময়, নেপাল দেখেছিল রক্তক্ষয়ী নিজেদের মধ্যে আভ্যন্তরীণ সংঘর্ষ। সেই সময়ে নেপাল অস্থির হয়ে উঠেছিল, কিন্তু সরকার কিন্তু কখনো পরিবর্তিত হয়নি। শেষ পর্যন্ত কি হলো? 2008 তৎকালীন রাজা জ্ঞানেন্দ্র বললেন, ঠিক আছে, আমার দেশবাসী যখন আমার শাসন চাইছে না, আমি সরে দাঁড়ালাম। এই নেপালে রাজতন্ত্রের অবসান। তাহলে 2008 থেকে 2025 সাল, 17 বছরে 14টা সরকার দেখেছে নেপালের জনগণ। ইতিমধ্যে এই 17 বছরে মধ্যে যদি আমি 2023-24 আর্থিক বছরের জিডিপিটা যদি তুলে ধরি, নেপালে 3.924%, আর গ্লোবাল জিডিপি রেশিওতে নেপালের অবদান হচ্ছে 0.04%। আপনারা সবাই জানেন, কোনো একটা দেশের আর্থিক স্থিতিশীলতা নির্ভর করে তার জিডিপির উপর, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপর। সেখানে এত কম জিডিপি ইন্ডিকেট করছিল দেশটির আর্থিক স্বাস্থ্য ভালো ছিল না। কেননা কর্মসংস্থান ছিল না, মূল্যবৃদ্ধি ছিল, আভ্যন্তরীণ অর্থনীতির কনজামশন ক্যাপাসিটি একদম তলানিতে ঠেকেছিল। ফলে নেপালের জনগণ, যারা একটু শিক্ষিত তরুণ, তারা নেপাল থেকে মাইগ্রেট করতে শুরু করেছিল পৃথিবীর বিভিন্ন দেশে। তাই কিন্তু 2008 থেকে 2025 সালের মধ্যে 14টা সরকার দেখেছে নেপালবাসী, তবুও কিন্তু জীবনের সুরাহা আসেনি। ইতিমধ্যেই নেপালে যখন এই টালমাটাল পরিস্থিতি চলছে অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে, আর গণতান্ত্রিক সরকারগুলো প্রত্যেককে সুশাসন দেওয়ার নামে নেপালের জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। এবং অদ্ভুত ব্যাপার দেখুন, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজ পরিবারের বিভিন্ন সদস্যরা অংশগ্রহণ করেছিল। বকলমের শাসন ক্ষমতা ধরে রাখতে। ফলে দুর্নীতি, স্বজন পোষণ, এই গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে একটা বিশাল মানুষের ক্ষোভ পুঞ্জীবিত করেছিল। তখনই কিন্তু বিভিন্ন মহল থেকে এই ইস্যুগুলোকে হয়তোবা স্ক্রিপ্ট লেখার মতো পুঞ্জীভূত করা হচ্ছিল। কিরকম কিরকম পুঞ্জীভূত করা হচ্ছিল। এবং এক্ষেত্রে হাতিয়ার হয়ে গেল কি, নেপাল বিদ্যুৎ বোর্ডের তৎকালীন যিনি সর্বময় কর্তা মিস্টার ঘিসিংকে
কেপি ওলি শর্মা সরকার যখন বরখাস্ত করল, কি বার্তা গেল নেপালবাসীর কাছে? নেপালবাসীর কাছে বার্তা গেল, দেখো একজন স্বচ্ছ ভাবমূর্তির আমলা, যিনি নেপালকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, তাকেও কিন্তু সরকার সরিয়ে দিল। কাজেই তোমার জনগণ, তোমরা যদি শিক্ষিত হও, বড় পদ নেপাল সরকারে পাবে না, কারণ নেপাল সরকারে নেপোটিজম ছাড়া কিন্তু কোনো পদ মেলে না। তাহলে মিস্টার ঘিসিং এর কে সরিয়ে দেওয়া, সরকারি অফিসার তো বরখাস্ত হয়, কিন্তু এটা একটা বড় ইস্যু হয়ে গেল। আরেকটা ইস্যু কি হলো, কমিউনিস্টরা নেপাল যে একটা হিন্দু রাষ্ট্র ছিল, সেই যে বিলিফ ছিল, আসলে হিন্দু রাষ্ট্রটা কি একটা ওয়ে অফ ফিলসফি, একটা ওয়ে অফ লাইফ। কমিউনিস্টরা এসে কিন্তু সে সমস্তটাই জলাঞ্জলি দিয়ে দিল, বললো না, ওইসব ধর্ম টর্ম করে কোনো লাভ হবে না, নেপালকে আধুনিক করতে গেলে পাশ্চাত্য সংস্কৃতিকে অ্যাডাপ্ট করতে হবে। ফলে একটা সাংস্কৃতিক ক্ষেত্রেও কিন্তু নেপালে শূন্যতা তৈরি হয়েছিল, যেটা 240 বছরের রাজতন্ত্রের আমলে কিন্তু কখনো কোনোদিনও হয়নি। একটা তাহলে কি গেল, প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি, নেপোটিজম, এই বিষয়ে মানুষের ক্ষোভ। একটা গেল সাংস্কৃতিক ক্ষেত্রে ক্ষোভ। তখন কিন্তু নেপাল জুড়ে একটা ক্যাম্পেইন লঞ্চ করা হলো যে ফিরিয়ে আনো নেপালের সংস্কৃতিকে, পুনরুদ্ধার করো। তাহলে সরকারের বিরুদ্ধে আস্থা। এবং আরেকটা কি, নেপালের বেশ কিছু এনজিও সক্রিয় হয়ে উঠল, এবং তারা তো প্রকাশ্যে সামাজিক মাধ্যমে কিংবা ইনস্টাগ্রামে তারা তো বিক্ষোভের ডাক দিয়েই দিল। তাহলে কোথা থেকে কলকাঠিটা নাড়া হলো? হ্যাঁ, এখানে প্রত্যক্ষভাবে এখন আর জিও পলিটিক্যাল ডিপ্লোমেসি চালানো হয় না। জিও পলিটিক্যাল ডিপ্লোমেসি চালানো হয় রিমোট কন্ট্রোলে। অতএব নেপালকে অস্থিরতা তৈরি করো নেপালে, যে অস্থিরতা তৈরি করলে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি ব্যালেন্স হারিয়ে ফেলবে। আর দক্ষিণ পূর্ব এশিয়ার বিগ প্লেয়ার ভারত, ভারতের ব্যালেন্সিংও নষ্ট হবে। এই জন্যই কিন্তু কোথাও একটা চক্রান্তের গন্ধ পেয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আরো কি বলেছেন এই বিষয়ে, শুনুন তার বক্তব্য। এখন সেখানে প্রধানমন্ত্রী নেই, সরকার নেই, একটা ডামাডোল অবস্থা, একটা চিন্তার বিষয় আমাদের জন্য। 15,000 কয়েদি জেল ভেঙে পালিয়েছে, এটা আমাদের দেশের পক্ষে একটা থ্রেট, এদিকে ঢুকতে পারে এই ক্রিমিনালরা। তো সব মিলিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি আছে, আস্তে আস্তে হয়তো পরিষ্কার হবে। মোদিজির বা ভারতের পক্ষে আসার জন্য লোকেরা আছে, আমেরিকার একটা লবি আছে, ওখানে চায়নার লবি আছে, কমিউনিস্ট লবি, তো বিভিন্ন লবি কাজ করছে। একজাক্টলি কে কি চাইছে বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে একটা বড় কোনো শক্তির ইশারাতে এই ঘটনাগুলো ঘটছে। আমরা শ্রীলঙ্কাতে দেখলাম, বাংলাদেশে দেখলাম, একই ধরনের ঘটনা সব জায়গায় ঘটছে। তো সেই জন্য ভারতের সতর্ক থাকা উচিত এই ব্যাপারে। যেভাবে পার্শ্ববর্তী দেশ নেপালে সরকার পরিবর্তিত হল, নতুন সরকারের প্রধান হিসাবে হয়তো 2-1 দিনের মধ্যে নাম ঘোষণা হবে নেপাল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। তার নেতৃত্বেই হয়তো অন্তর্বর্তী সরকার গঠিত হবে নেপালে। তবুও কি নেপালে সরকার কারা ফেললো এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেই সরকার দক্ষিণ পূর্ব এশিয়ার বুদ্ধের দেশ হিসাবে যার খ্যাতি পৃথিবী জোড়া, সেখানে কি শান্তি প্রতিষ্ঠিত হবে? ভারত কিন্তু এই ঘটনাগুলো একেবারে চোখ বুজে রয়েছে বললে কিন্তু হবে না। সজাগ দৃষ্টি রাখছে ভারত। এত বড় দেশ, এত বড় আর্থিক শক্তি,
তাই পার্শ্ববর্তী দেশকে অশান্ত করে ভারতকে কি কেউ কোনো বার্তা দিতে চাইছেন? তাহলে সেই বার্তাটা কি? ভারত সরকার কিন্তু জল মাপছে এবং ভারত সরকার বিলক্ষণ জানে পড়শির উঠোনে যদি আগুন লাগে তাহলে কিন্তু নিজের বাড়িও বেশি দিন আগুনের গ্রাস থেকে রক্ষা পাবে না। ভারত সরকার কিন্তু পুরো পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রাখছে এবং নেপালের সঙ্গে কূটনৈতিক, সামরিক, আর্থিক ক্ষেত্রে ভারতের যোগাযোগ সব থেকে বেশি। আর নেপালের কমিউনিস্ট সরকার, কেপি ওলি শর্মার সরকার যেভাবে নেপালকে চীনের একটা লঞ্চ প্যাডে পরিণত করেছিল, সেখানে নেপাল ভারত সম্পর্ক সাম্প্রতিককালে হয়তো কিছুটা ভাটা পড়েছে। এখন প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার তৈরি হবে, সেই সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবেন, এটাই ভারতের প্রতিটা নাগরিক আশা করে। কেননা এই প্রাক্তন বিচারপতির পড়াশোনা সবই কিন্তু বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে, এবং তিনি ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর অত্যন্ত অনুরাগী। কাজেই ভারত নেপাল একযোগে কাজ করলে দক্ষিণ পূর্ব এশিয়ায় কোথাও কিন্তু অশান্তি তৈরি হতে পারবে না। ভারত খুব ভালো করে জানে শ্রীলঙ্কা অস্থির, ভারত খুব ভালো করে জানে বাংলাদেশ অস্থির, ভারত খুব ভালো করে জানে মায়ানমারও অস্থির। এবার শুরু হলো অস্থিরতা নেপালে। তাই অস্থিরতা প্রশমনে ভারতকেও কার্যকরী ভূমিকা নিতে হবে। তবে কে বা কারা এবং কোন এজেন্সি এই সরকার ফেলার খেলায় নেমেছে, সেটা হয়তো আসতে আরো কিছুটা দিন সময় লাগবে সেই তথ্য প্রকাশ্যে আসতে। তবে প্রকাশ্যে আসার আগেই ভারতীয় উপমহাদেশে ভারত কিন্তু দায়িত্বশীল প্রতিবেশীর ভূমিকা আগেও পালন করেছে, এখনো পালন করছে। এখন হিমালয়ের বুকে ছোট্ট দেশ নেপাল এবং সে দেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে কি সুসম্পর্ক বজায় রেখে চলবেন এবং কাদের সঙ্গে কতটা চললে নেপালের আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে, সেটা কিন্তু তারা বিলক্ষণ জানে। তাই সমস্ত ঘটনার প্রতি নজর থাকবে, কিন্তু বিশ্ববাসীর নজর থাকবে আমাদেরও। আজকের এডিটস এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।